আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের কাশ্মীরে জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান, সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী। মানবাধিকারের প্রতি অবজ্ঞা উন্নয়নের পথে হুমকি বললেন প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ। অদৃশ্য শত্রুরা দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। স্বৈরাচার পালিয়ে গেলেও অনেক কাজ বাকি মন্তব্য। জ্যেষ্ঠ 3 জনের একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা রাখতে বিএনপির প্রস্তাব। বিচার বিভাগের স্বাধীনতায় ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ। এবং সিলেট টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে ছন্দে ফিরে বাংলাদেশ। অধিনায়ক শান্তর অপরাজিত হাফ সেঞ্চুরিতে টাইগারদের 112 রানের লিড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে জঙ্গি হামলায় পর্যটক সহ 26 জন নিহত হওয়ায় মঙ্গলবার রাত থেকে গোটা এলাকা জুড়ে চিরুনি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এরই মধ্যে কাশ্মীর পৌঁছে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে সময় ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এ জঙ্গি হামলার জেরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে সৌদি বাদশাহ নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লি ফিরেছেন তিনি। আজই তার জম্মু ও কাশ্মীরে যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পেহেলগামে হত্যাকাণ্ডের পর নরেন্দ্র মোদীকে ফোন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। বলেছেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ কেবল কোনো একটি অঞ্চলের নয়, এটি বিশ্ব মানবতার জন্য ভাবনার বিষয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্বের অন্যতম শীর্ষধনী পারস্য উপসাগর পারের দেশ কাতার। আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদের মজুদের দিক থেকে অনেক দেশের চেয়েই এগিয়ে। কাতারে অনুষ্ঠিত আর্থানা সম্মেলন 2025-এ যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্মেলনের ফাঁকে কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন কালিফা আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক হয়েছে। কাতার ফাউন্ডেশন আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইউনুস। প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশে চলমান যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলেন তিনি। অধ্যাপক ইউনুস বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়। প্রধান উপদেষ্টা বলেন, সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব করে এবং অর্থনীতি করে ধ্বংস। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলেছেন প্রেস সচিব। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন
সোলজার নিবে। কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আটনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অদৃশ্য অনেক শত্রু এখন দৃশ্যমান হচ্ছে, তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর বিভাগের 3 জেলায় বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় তিনি বলেন, ঐক্যবদ্ধ না থাকলে 31 দফা বাস্তবায়ন করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনও অনেক কাজ বাকি। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফার যৌক্তিকতা বোঝানোর পাশাপাশি তা সবার কাছে পৌঁছে দিতে সারা দেশে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে 31 দফার কর্মশালায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সুন্দর বাংলাদেশ তৈরি করতে এখনো অনেক কাজ বাকি। টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। তারেক রহমান বলেছেন, 31 দফাই শেষ কথা নয়, দেশের কল্যাণের জন্য আরো ভালো প্রস্তাব দিলে তাও গ্রহণ করা হবে। এই দেশের মানুষের। রাহুল রায়, চ্যানেল আই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 জন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখতে সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছে বিএনপি। একই সাথে বিচার বিভাগের স্বাধীনতার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল করারও প্রস্তাব দেয় দলটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 3য় দিনের বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্যরাও অংশ নেন। লায়লা নওশিনের রিপোর্ট। সংস্কার বিষয়ে প্রস্তাবিত সুপারিশমালার ওপর বিএনপির অবস্থান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সংসদের এলডি হলে তৃতীয়বারের মতো বৈঠকে দলের নেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সংবিধান, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের সুপারিশমালার ওপর বিএনপির মতের সামঞ্জস্যের পাশাপাশি কিছু বিষয়ে দ্বিমতের কারণেই আলোচনায় সময় লেগেছে। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব। সংবিধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের ব্যাপারে কমিশনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই একমত হলেও দ্বিমতগুলো স্পষ্ট করে তুলে ধরেছে বিএনপি। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। বিচার ব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি দমন বিষয়েও তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে বিএনপি। এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন
যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয় ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি, আমরা আলাপ করব। এ নিয়ে 15টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক বৈঠক করল ঐকমত্য কমিশন। ধন্যবাদ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কানাডার উদ্যোগে কানাডা বাংলাদেশ সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কানাডা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুলের সভাপতিত্বে এবং বিএনপি নেতা জাকারিয়া চৌধুরীর পরিচালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হন কানাডার সাবেক এমপি মারিয়া মিন্না ও সালমা জাহিদ। কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী তার বক্তৃতায় বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আগামী বাংলাদেশের কোনো উন্নয়ন আশা করা যায় না। তাই ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা থেকে মুক্তির জন্য জননেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন তার ভিত্তিতে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই। তিনি আগামীতে সবাইকে 31 দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। পরে সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাষিরা বছর জুড়ে ধানের আবাদ করে থাকে। এর মধ্যে বোরো ধান অন্যতম। এবার সেই বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মেহেরপুরে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ধান কাটা। প্রাকৃতিক বিপর্যয় না হলে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পাওয়ার আশা কৃষকের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। জেলায় বিঘা প্রতি বোরো ধান চাষে কৃষকের খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা। কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলনের আশা কৃষকের। তবে ভরা মৌসুমে ধানের দাম কমে যাওয়ায় সংখ্যায় চাষিরা। আবহাওয়া ভালো, ধানও ভালো, মাঠে শীষও ভালো, রোগ বাগ কিছু নাই, নিখুঁত ইনশাল্লাহ। আমরা চাষি মানুষ, আবাদ করি। এই বছরে সার বীজ সবই আমাদের খরচ বেশি, লিভার খরচ সবই বেশি। তো আমাদের 18 থেকে 20 হাজার টাকা খরচ বিঘা প্রতি। কিন্তু খরচের পরিমাণ ধান আমাদের 15 থেকে 1600 টাকা মন যদি ধানের দাম হয়, তো মোটামুটি আমার চাষিরা ভালো আবাদ করতে পারবো, না হলে চারিদিকে আমাদের লস হয়ে যাচ্ছে। এই সরকার যদি আমাদের ধানের দাম একটু 15 বা 1600 এরকম মন করে, অন্তত আমাদের কিছুটা ধরেন পুষে আসে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 19,427 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আমাদের জন্য একটা পজিটিভ দিক হলো আমাদের 10 তারিখে রাতে যে বৃষ্টি হয়েছে এবং একটু ঝড় হয়েছে, সেক্ষেত্রে এই বৃষ্টিটা আমাদের কিন্তু একটা সেচের একটা বিরাট কাজ করেছে। আর তাপমাত্রা নিয়ন্ত্রিত আছে। আমি মনে করি এইভাবে তাপমাত্রা থাকলে, নিয়ন্ত্রিত থাকলে আমাদের বোরো আবাদটা ভালো হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলন চাষিরা পাবে এবং তারা লাভবান হবে। আশা করি এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুকূল আবহাওয়ায় এবার বোরো আবাদ ভালো হয়েছে। চাষিরা আশা করছেন বিঘা প্রতি 20 থেকে 25 মণ পর্যন্ত ফলন হবে। তবে ধানের দাম না বাড়লে তাদের লাভ থাকবে না। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। তলদেশ ভরাট হয়ে কমছে বাইক্কা বিলের গভীরতা। এতে স্বাভাবিক নাব্য হারিয়ে হুমকিতে বিলের জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। মিঠাপানির মাছের অভয়াশ্রম ঘোষণার 22 বছর পরও বাইক্কা বিল খনন না করায় হতাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিলটি খননে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এম এস সালামের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। হাইল হাওরের পূর্ব দিকে প্রায় 170 হেক্টর আয়তনের জলাভূমি বাইক্কা বিল। অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বাইক্কা বিলকে 2003 সালে মিঠাপানির মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বিলের তলদেশ ভরাট হয়ে বিপন্ন জলজ প্রাণী, জলজ উদ্ভিদসহ দেশীয় প্রজাতির মাছ আর অতিথি পাখির নিরাপদ আবাসস্থল। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যদি প্রাকৃতিক মাছ পাইতে হয় তাহলে বাইক্কা বিল খনন করা একান্ত প্রয়োজন। আসিয়া দেখলাম পানি সব শুকাই গেছে, কি পাখিরা কিসমিস করে নাই, যত গাছপালা আছে সব শুকাইয়া মরিয়া গেছে। পদ্ম ফুল আছে কিছু, কিন্তু এখানে পদ্ম ফুল আসলে একদমই পুরো মাটির সাথে মিশে গেছে। যে যারা পারাদার আছে, পারাদার অনেক কম। পারাদার যদি আরো বাড়াইতো তাহলে আমরা একটু
ভালো। বাইক্কা বিল খননে কোনো উদ্যোগ না থাকায় একদিকে কমছে অতিথি পাখির সংখ্যা, অন্যদিকে ব্যাহত হচ্ছে মাছের বংশবিস্তার। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অবৈধ স্থাপন সহ খননের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। লোকবলের অভাবে যথাযথ তদারকি করতে পারছে না বিলটি রক্ষায় গঠিত কমিটি। খননের মাধ্যমে বাইক্কা বিলের প্রাণ সঞ্চারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দর্শনার্থী, পরিবেশবাদী সহ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের কাশ্মীরে জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান, সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী। মানবাধিকারের প্রতি অবজ্ঞা, উন্নয়নের পথে হুমকি বললেন প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ। অদৃশ্য শত্রুরা দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। স্বৈরাচার পালিয়ে গেলেও অনেক কাজ বাকি মন্তব্য। জ্যেষ্ঠ 3 জনের একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা রাখতে বিএনপির প্রস্তাব। বিচার বিভাগের স্বাধীনতায় ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ। এবং সিলেট টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ছন্দে ফিরে বাংলাদেশ। অধিনায়ক শান্তর অপরাজিত হাফ সেঞ্চুরিতে টাইগারদের 112 রানের লিড। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।